দর্শক, এসএটিভির রাতের আয়োজন আরএফএল থ্রেড 5 লেট এডিশনে স্বাগত জানাচ্ছি। আমি শিপন হালদার। আজকে আলোচনা করব ভ্যাট নিয়ে, অর্থাৎ ভ্যাট বিতর্ক নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের চিফ এক্সিকিউটিভ অফিসার ডক্টর আলী আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর এডিশনাল কমিশনার জাকির হোসেন এবং এফবিসিসিআই পরিচালক ও ব্যবসায়ী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক আবু মুতালেব। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। শুরুতেই ডক্টর আলী আহমেদ, আপনাকে দিয়ে শুরু করব আজকের আলোচনা। আমরা সবাই জানি যে 1991 সালে বাংলাদেশে ভ্যাট আইন চালু হয়, এরপরে 2012 সালে এটি সংশোধিত করা হয় এবং 12 সালের পরে এই আইনটি আজও বাস্তবায়ন হয়নি। এবং যখনই বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হলো, দেখলাম যে ব্যবসায়ীরা সারা দেশে দোকান বন্ধ রেখে ধর্মঘট করলেন, অর্থাৎ এক ধরনের সোচ্চার প্রতিবাদ আমরা দেখলাম। এই বিষয়টিকে যদি একটু বলতেন, এটা যৌক্তিকতা কত? এটা একটু পটভূমি আছে। 91 সালে যখন প্রথম মূল্য সংযোজন করা আইন হয় এবং বাস্তবায়িত হয়, তখন সঙ্গে সঙ্গে সবসময় একটা অভিযোগ হয়েছে যে আইন করেই এটা বাস্তবায়িত করা হলো, ব্যবসায়ীদের এবং সাধারণ করদাতাদের কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি, তাদেরকে প্রস্তুতির সময় দেওয়া হয়নি। সেই দিক থেকে যদি আমরা দেখি, তাহলে 2012 সালে পাশ হওয়া আইন 2016 সালে বাস্তবায়িত করতে যাওয়া খুবই যৌক্তিক। 4 বছরে যথেষ্ট সময় হয়েছে। এখন এই 4 বছরে জাতীয় রাজস্ব বোর্ড কিংবা সরকার সাধারণ মানুষকে কতটা তৈরি করতে পেরেছেন কিংবা কতটা বোঝাতে সক্ষম হয়েছেন, সে বাস্তবতার উদাহরণ দেবে। কিন্তু দেরি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, এটা খুবই স্বাভাবিক। এবং ব্যবসায়ীরা কিন্তু প্রতিবাদ করছেন। কেন প্রতিবাদ করছেন? সেটার আমার কাছে অনেকগুলো কারণ আছে। আমার কাছে মনে হয়েছে, আপনি জানেন একটা কমিটি করেছিলেন সরকার, যে এটা দুই পক্ষের নিয়ে আমাকে সভাপতি করা হয়েছিল। ওইখানের বৈঠকে এবং অন্যান্য পরবর্তী সময়ে তার আগে বিভিন্ন বৈঠকে সুযোগ হয়েছে আমার যোগদান করার। আমার নিজের যেটা মনে হয়েছে, ব্যবসায়ীদের মূল দাবি হচ্ছে 15% বেশ বেশি, এবং এটা সব মিলেই একটা রেট, যেটা এনবিআর বলছে যে একটাই রেট হওয়া দরকার। কারণ যে স্বয়ংক্রিয়ভাবে যে ভ্যাটের প্রশাসন চলবে, রিটার্ন দেওয়া কিংবা ভ্যাট দেওয়া চলবে, তাতে একাধিক যদি হার হয় তাহলে এটা প্রশাসনিক অসুবিধা, মানে প্রায় অনতিক্রমণীয় অসুবিধা, ইনসারমাউন্টেবল ডিফিকাল্টিজ, সেজন্য তারা এটা চাচ্ছেন। ব্যবসায়ীরা মনে করছেন যে এইটা হলে 15%, বিশেষ করে ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, এদের জন্য বেশ বিশাল বোঝা হয়ে যাবে। এবং এইটা প্রশাসন করার জন্য, এটা দেওয়ার জন্য যে লোকবল লাগবে, যে প্রশিক্ষিত মানুষ লাগবে, সেইটার আর্থিক সংশ্লেষ এবং তার অন্যান্য সুবিধা করার মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের সুযোগ নেই। এই দাবিতেই তারা আন্দোলন করছেন, যেটা হবে না, একাধিক রেট হতে হবে। এটা হচ্ছে ব্যবসায়ীদের, আমি বুঝতে পেরেছি এইটাই হচ্ছে দাবি। জাতীয় রাজস্ব বোর্ড কি বলে সেটা অবশ্য তার তরফ থেকে জাকির হোসেন সাহেব নিশ্চয়ই বলবেন, তবে মূলত এইটা হচ্ছে ব্যবসায়ীদের দাবি। এইটা দূর করা যায় কিভাবে, সেজন্য সরকার একটা কমিটি করেছিল, আমাকে প্রদান করেছিল, এবং আমরা রিপোর্ট দিয়েছিলাম যে একাধিক রেট হতে পারে। আমরা কিন্তু কিছু বলিনি। সরকার বোধহয় তারপরে পারতেন, যেটা আমি একটু ক্যামেরার বাইরেও বলেছি, উচিত ছিল জাতীয় রাজস্ব বোর্ডের, উচিত ছিল ব্যবসায়ীদের সঙ্গে কিংবা ওই কমিটিরই অন্যান্য লোকদের সঙ্গে, লাগলে আরও লোক নিয়ে আরও একাধিক অনেকগুলো বৈঠক করা উচিত ছিল। আমার মনে হয় সেইটা না করার ফলে আজকে যখন বাজেট উপস্থিত হবে, এই দিন পোহালেই কালকে সকালবেলা বাজেট শুরু হবে। বাজেট আইনগতভাবে শুরু হবে আজকে রাত 12টা 1 মিনিট থেকে, কালকে যখন ঘোষণা হবে। তখন জাতি কিন্তু প্রস্তুত নয়। সব কাগজে আসছে, সমস্ত টেলিভিশনে আসছে যে জাতি একটা হার গ্রহণ করার জন্য তৈরি নয়। তার মানে কি, সাধারণভাবে এটাই হলে মানুষের প্রতিক্রিয়া। তাহলে সরকারের, আমি তো বলবো, ব্যর্থতাই হয়েছে এখানে, যে জাতিকে প্রস্তুত করতে পারেননি তাদের মতে। তাহলে জাতির সেই সাধারণ মানুষের মতে তাকে আসতে হবে, কারণ একটা মুখোমুখি সাংঘর্ষিক অবস্থার মধ্যে পড়ার কোনো কারণ নেই। কারণ এটা একটা সিভিল আইন, এটা কিন্তু ক্রিমিনাল আইন নয় যে আপনি বলে দিন রিক্সা চুরি করলে ফাঁসি হবে। এটা খবরের কাগজে কি বলে, এতে সম্পাদকীয় লিখবে, আর্টিকেল লিখবে, যেটা খুব কঠোর আইন হয়েছে, ঠিক হয়নি, কিন্তু আন্দোলন হবে না। বাট এখানে আমাদের সমাজের সবচেয়ে সচেতন অংশ, সবচেয়ে ক্ষমতাশালী অংশ, তাদের উপরে এই আইনটা প্রয়োগ করছি, তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীও বোঝেন। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ আপনাকে। জাকির হোসেন, ডক্টর আলী আহমেদ বলছিলেন যে জাতি এখনো পুরোপুরি প্রস্তুত নয়, তারপর একটি ফ্ল্যাট রেট অর্থাৎ 15% হারে যে কর বা ভ্যাট আদায়ের যে লক্ষ্য নিয়ে আপনারা মাঠে নেমেছেন, এটি আদায়ের মূল দায়িত্বই আপনাদের। সেক্ষেত্রে কি মনে হয় যে স্বতঃস্ফূর্তভাবে আপনারা সবার সহযোগিতা পাবেন? ধন্যবাদ।
আহ, আপনারা জানেন যে 91 আইনটি এখন অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। এই আইনের পারফরমেন্সের উপর সরকার সন্তুষ্ট না, কারণ পৃথিবীর সবচেয়ে কম ট্যাক্স আমরা আদায় করি। ট্যাক্স ভ্যাট জিডিপি রেশিও 3.7, যেটা পৃথিবীর আমাদের লেভেলের কোনো দেশেরই নেই। আবার ব্যবসায়ী কমিউনিটিও এই আইন নিয়ে সন্তুষ্ট না। আমি এই পর্যন্ত কখনোই পাইনি যে কোনো ব্যবসায়ী বলেছেন এই আইনের পারফরমেন্স নিয়ে বা এই আইনের প্রেক্ষিতে যে সার্ভিসটা আমরা দিই সেই সার্ভিসে তারা সন্তুষ্ট। ফলে 91 আইন হলো এমন একটা আইন যেখানে দুই পক্ষের কোনো পক্ষই সন্তুষ্ট না। এর প্রধান কারণ হলো এই ট্রাঙ্কেটেড বেসগুলো। যখনই আপনি রেট স্যাক্রিফাইস করছেন একটা স্ট্যান্ডার্ড রেট থেকে, এটা এখন 15% আছে, এটা 10% হতে পারে, 12% হতে পারে, যেটাই ফিক্স হয়, স্ট্যান্ডার্ড রেট থেকে যখন আপনি ডেভিয়েশন করবেন, আপনার প্রসিডিউরগুলোতেও অনেক ডেভিয়েশন আনতে হয়। এই ডেভিয়েশন আনতে গেলে ট্যাক্স রেট অনেক বেড়ে যায়, ট্যাক্সের ইম্প্যাক্টটা অনেক বেড়ে যায়। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরেন একটা দ্বিতীয় রেট যদি আমরা চাই, তো 5% যদি ওই রেটটা হয়, তাহলে ইম্পোর্টে উনি 15% দিয়ে আসছেন, 4% এটিভি দিয়ে আসছেন, সেখানে 19% এবং করের উপর কর হওয়াতে এটা 20-এর উপরে হয়। এরপরে যখন আবার 5% দেবেন, কিন্তু ওই 20-21% ট্যাক্স উনি ফেরত পাবেন না। টোটাল ট্যাক্স কিন্তু 25-26% পড়ে। রেয়াত পড়লে যেখানে টোটাল ট্যাক্স হতো 15%, এখানে ইফেক্টিভ রেট হয়ে যায় 20-25%। ফলে ট্রাঙ্কেটেড রেটে ব্যবসায়ীর জন্য টিকে থাকা খুব কঠিন হয়। বাধ্য হয় উনি সৎ পথে ব্যবসা না করে একটু অন্য পথে যেতে, যার কারণে ব্যবসায়ীরাও এটাতে কমফোর্ট ফিল করে না, গভর্নমেন্টও কমফোর্ট ফিল করে না, কারণ গভর্নমেন্টের রেভিনিউ কম আসে প্রেক্ষিতে। এইটার প্রেক্ষাপটেই আপনার সিঙ্গেল রেট এবং একটা স্ট্যান্ডার্ড রেট করার একটা পরিকল্পনা করা হয়েছে এবং এইটা বাস্তবায়নটা খুব ইজি হয়। 54 সালে ভ্যাট হওয়ার পরে ভ্যাটের অনেকগুলো 4টা স্টেজে বিবর্তন এসছে সারা পৃথিবীতে। এখন যে বিবর্তনটা চলছে সেটা হলো সিঙ্গেল রেটে মুভমেন্ট। 90 দশক 2000 দশকে যে দেশে ভ্যাটগুলো হয়েছে, ওই সব দেশে আপনি যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে প্রথম দিকে 5টা 7টা 8টা রেট ছিল, তারপরে 2টা 3টা রেট আসছে, এখন একটা রেটে আসছে। যেই রেটগুলোতে, যেই সার্ভিস বা প্রোডাক্টগুলোতে আপনার সেকেন্ড রেটের প্রয়োজন হয়, সেগুলোকে পৃথিবীর সব দেশে এক্সেম্পট করে দিচ্ছে। যেমন ইউকেতে যেই সেক্টরগুলোতে সেকেন্ড রেট আছে, আমরা সেই সেক্টরগুলোকে এক্সেম্পট করে দিয়েছি। ফলে এখানে আমাদের যে জিনিসটা কাজ করছে সেটা আসলে ইকোনমিক না, সাইকোলজিক্যাল। যে 15% ভ্যাট দিলে মনে হচ্ছে অনেক ভ্যাট দিয়ে দেব, এটা টোটালি সাইকোলজিক্যাল। কিন্তু 15% ভ্যাট দিলে আমরা ভ্যাট কম দেবো। আপনি যদি আমাকে আর 1 মিনিট দেন, আমি একটা এক্সাম্পল দিতে চাই। অবশ্যই। আমি গত সপ্তাহে আমার লাইভ একটা এক্সাম্পল দিচ্ছি। আমি একটা দোকান থেকে 1 কেজি দুধ কিনেছি 624 টাকায়, যেখানে আমাকে একটা ইসিআরে চালানো দিয়েছে, ভ্যাট সহ 624 টাকা। 4% ভ্যাট সে নিয়েছে, 600 টাকা মূল্য ছিল, 624 টাকা। তো আমি ভ্যাট কত দিলাম? 24 টাকা? আসলে তা না। আমি সাথে সাথে এই দোকান, এই ফ্যাক্টরিকে আমি ফোন দিলাম, যারা এই ব্র্যান্ডটার মালিক, যে আপনাদের সেলস প্রাইস কত ছিল? তার সেলস প্রাইস ছিল এই দোকানদারের কাছে 575 টাকা, 75 টাকার ভিএটি এবং 500 টাকা তার প্রাইস। তাহলে টোটাল ভ্যাট হলো, ফের ম্যানুফ্যাকচারিং সেক্টরে 75 টাকা, দোকানদারের সেক্টর হলো 24 টাকা, মোট 99 টাকা। ওই ভ্যাটটা কে দিয়েছে? ওই ম্যানুফ্যাকচারার দেয়নি, দোকানিও দেন নাই, আমি দিয়েছি 99 টাকা। আমার কাছ থেকে সরাসরি সরকার পেয়েছে 24 টাকা, আর ম্যানুফ্যাকচারের মাধ্যমে পরোক্ষভাবে আমার কাছ থেকে নিয়েছে 75 টাকা, মোট 99 টাকা। যদি আমরা 15% দিতাম তাহলে আমি কত ভ্যাট দিতাম সেটা আমি হিসাব করে দেখাই। 15% যদি 624 টাকা হয় নতুন আইনের আওতায়, 81 টাকা ভ্যাট হবে। এই 81 টাকা, যেহেতু দোকানদার 75 টাকা ভ্যাট দিয়ে এসেছিলেন, উনি 75 টাকা 81 থেকে ফেরত নিয়ে নেবেন, 6 টাকা গভর্নমেন্টকে দিবেন। তাহলে ম্যানুফ্যাকচারের কাছ থেকে 6 টাকা এবং দোকানদারের কাছ থেকে, খুচরা দোকানদারের কাছ থেকে, ম্যানুফ্যাকচারের কাছ থেকে 75 টাকা, খুচরা দোকান থেকে 6 টাকা, মোট 81 টাকা ভ্যাট সরকার পাবে, যেটা আমি দিব। নতুন আইনের অবস্থা আমি দিতাম। তাহলে এখানে ডিফারেন্স ভোক্তা, আমি যখন ভোক্তা হিসেবে, আমি যেহেতু দুধটা আমি কিনেছিলাম, আমি ওই উদাহরণটা দিচ্ছি। নতুন আইনের আওতায় আমার কাছ থেকে সরকার ভ্যাট নিত 81 টাকা, বর্তমান আইনে ওই ট্রাঙ্কেটেড থাকার কারণে ভ্যাট নিচ্ছে 99 টাকা। যদি এই প্রাইসটা নতুন আইনের অবস্থায় নাও কমে, তাহলে দুইজন ব্যবসায়ীর কিন্তু 18 টাকা এক্সট্রা
প্রফিট হতে পারত। দেখি ব্যবসায়ী নেতারা কি বলেন, এই আমি ভ্যাটটা একটু জানতে বেশি চাই। দেওয়ার কারণে হয় কি, যেহেতু ভ্যাট বেশি হচ্ছে ট্রাঙ্ক রেটে, কেউ কেউ এই বেশি ভ্যাটটাকে হাইড করতে যা কিছু সেল হাইড করবেন, উনি অন্যায় পথে ঢুকে যাবেন, যেটা এখন হচ্ছে। ধন্যবাদ। আবু মুতালেব, জাকির হোসেন কিন্তু ওনার পক্ষে যুক্তি উপস্থাপন করলেন। সেক্ষেত্রে ব্যবসায়ী ঐক্য পরিষদের ফোরামের সাধারণ সম্পাদক, আপনি এবিসিসি দেখুন, পরিচালক, তো কি বলবেন? সবসময় ওনাদের যুক্তি উত্থাপন করে। তো ওনার কাছে আমার একটা প্রশ্ন, সে 12 সালে এই আইনটি ইমপ্লিমেন্ট হয়েছে, শুরু হয়েছে, আজকে 16 সাল, কেন বাস্তবায়িত হলো না? ওনারা নিজেরাই এটাতে দ্বিধাদ্বন্দ্বে আছেন। তারপরেও প্রতি বছর আমরা যখন শুনতে পাই আইনটা বাস্তবায়িত হবে, আমরা কিন্তু ব্যবসায়ীরা সরকারকে ট্যাক্স দিতে চাই, আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, যে কারণে আমাদের অ্যাপেক্স বডি এফবিসিসি সবসময় বাজেটের আগে আমরা ব্যবসায়ীদের থেকে তাদের ডিমান্ডটা চাই, কি হলে তাদের সুবিধা হবে, তাদের সেক্টর ওয়াইজ পলিসিগুলো আমরা চাই, সেটাকে সংঘবদ্ধ করে আমরা এনবিআর সাথে যৌথ মিটিং করি। এইবার মাননীয় অর্থমন্ত্রী খুব সচেষ্ট আছেন এই নতুন আইনটাকে ইমপ্লিমেন্ট করবেন। সেই ক্ষেত্রে উনি ব্যবসায়ীদের এবং এনবিআরের সমন্বয়ে, আজকে আমার সামনে ভদ্রলোক আছেন আলী আহমদ স্যার আমার, উনি সভাপতি থেকে তারা এই নতুন আইনের ত্রুটি বিচ্যুতি বিশ্লেষণ করে তারা 7টি সুপারিশ দাঁড় করিয়েছিলেন এনবিআর এবং এফবিসিসি এর সমন্বয়ে, এবং মাননীয় অর্থমন্ত্রী বলেছিলেন যে আপনারা এই সুপারিশগুলো দিলে আমরা কাজ করব, এবং আমাদের তরফ থেকে বলা হয়েছিল এই সুপারিশগুলো যদি আপনারা মেনে নেন তো আমরা, নট এনবিআর, আমরা 3 ঘন্টার মধ্যে আপনাদেরকে এসআরও করে দেব, এবং এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর আইন হবে। এখানে কোনো ফাঁকফোকর ছিল না। তো সেইখানটায় সবাই বলছে, দেশের অর্থনীতিবিদরা বলছে, মিডিয়ার লোকেরা বলছে, ওনারা যখন কথা বলবেন তখন কিন্তু ওনাদের যুক্তি মনে হয় সম্পূর্ণ ঠিক, কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু ঠিক না। আজকে দেখুন এই যে হিসাবের যে ব্যাপারটা, বাংলাদেশের 85% লোক হলো ক্ষুদ্র মাঝারি শিল্প সেক্টর। বাজেট যখনই করা হয় বড়দের চিন্তা করে করা হয়, ক্ষুদ্র মাঝারির চিন্তাটা করা হয় না। এই বাজেটে কতগুলো দিক আছে যেটা পুরনো বাজেটের ওই দিকগুলো দিয়ে স্মল এন্টারপ্রেনার্সরা একটা সাপোর্ট পেত, এটা কিন্তু ডিজলভ হয়ে যাচ্ছে। এটা ডিজলভ হয়ে গেলে ক্ষুদ্র মাঝারি শিল্প সেক্টর কিন্তু দাঁড়াতে পারবে না। যেমন মনে করেন আমাদের ওনাদেরই কথা যে প্রজ্ঞাপনের মাধ্যমে ওনারা বিগত সময় ছাড় দিয়েছেন প্রায় 2000 আইটেমের উপর। এর মধ্যে 238টা আইটেম ছিল উৎপাদন এবং আমদানি পর্যায়ে, আর 212টি আইটেম ছিল উৎপাদনের, বাকি সবটি ছিল উৎপাদন পর্যায়ে, আর 25টি ছিল সেবা খাতে, যেটা প্রজ্ঞাপনের মাধ্যমে টোটালি ছাড় দেওয়া হয়েছিল। এর বেনিফিটটা নিয়েছিল ক্ষুদ্র মাঝারি শিল্প সেক্টর। আজকে দেখেন এই আইনটা বলবৎ হলে এই প্রজ্ঞাপনের সাহায্যে এই রোহিতকরণ আর থাকছে না, তাহলে সরাসরি ক্ষুদ্র মাঝারি শিল্পের উপরে এই 15% ট্যাক্সটা ইম্পোজ হচ্ছে। এই ইম্পোজটা হওয়ার ফলে ক্ষুদ্র মাঝারি শিল্পরা কিন্তু সব সময় হিটেড। আজকে দেখেন বিদ্যুৎ, গ্যাস, এটা আমাদের লজিস্টিক সাপোর্ট শিল্পের উন্নয়নের জন্য, এই সাপোর্ট থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। এখন যদিও বিদ্যুৎ সাফিসিয়েন্ট, তারপরও কিন্তু আমরা বঞ্চিত। এই সেন্সে ক্ষুদ্র মাঝারি শিল্প সেক্টর বিদ্যুতের দাম 5 বার 7 বার বেড়েছে 1 বছরে, এবং সিস্টেম লস এই গভর্নমেন্ট অনেক দূর ডেভেলপ করেছে। আগে ছিল 56% সিস্টেম লস বিদ্যুতে, এখন কিন্তু 4-6। তো সেই ক্ষেত্রে বিদ্যুতের বিল কিন্তু আমাকে অনেক বেশি দিতে হচ্ছে। আগের যে পর্যায়ে আমি দিতাম তার চেয়ে এখন 10 গুণ বেশি, 100% উপর আমাকে দিতে হচ্ছে। যেখানে আমি 30,000 টাকা দিতাম, এই বিলটা আমাকে দিতে হচ্ছে 80-90,000, 1 লাখ, 1,20,000। সেই ক্ষেত্রে যদি আমাকে 15% ট্যাক্স যোগ হয়, এবং এই নতুন আইনে সংকুচিত মূল্য ভিত্তির উপর এই বিদ্যুতের ট্যাক্স উপর, বিলের উপর ট্যাক্স ধরা হয়েছে, এখানে 5%, গ্যাসে 4%, এটা কিন্তু চলে আসবে নতুন আইনে 15%। তারপর কিন্তু এটা বিলটাও আমার বেড়ে যাচ্ছে আবার। সেই ক্ষেত্রে মরার উপর খরার ঘা, ক্ষুদ্র মাঝারি কিন্তু শেষ হয়ে যাবে। এরপর আরেকটা জিনিস আসছে এই বাজেটে, যেটা নতুন বাজেটে ক্ষুদ্র মাঝারি শিল্প সেক্টরকে প্রোটেক্ট করতে সম্পর্ক শুল্ক, এই সম্পর্ক শুল্ক কিন্তু এই নতুন আইনে থাকছে না। সেই ক্ষেত্রে এই সম্পর্ক শুল্ক থাকা সত্ত্বেও
ইম্পোর্টে অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি আছে, যার জন্য ব্যবসায়ী এবং এনবিআর কর্মকর্তা সবাই মিলে যৌথভাবে এখানে তাদের একটা লেনদেন থাকে। বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে ট্যাক্স ফাঁকি দিয়ে পণ্য চলে আসছে আমাদের দেশে। এখন চায়না, ভারতের মাল প্রত্যেকটা জায়গায় সয়লাভ। আমাদের যে ক্ষুদ্র মাঝারি শিল্প সেক্টরে যারা প্রোডাক্ট করছে তাদের কিন্তু খুব হিমশিম খেতে হচ্ছে আজকের প্রেক্ষাপটে। আর নতুন আইনে যদি এই বাধাগুলো সরে যায় তখন কিন্তু এই গ্লোবালাইজেশনের সময় মুক্তবাজার অর্থনীতি আমদানি পর্যায়টা আরো সহজ হয়ে যাবে, প্রতিযোগিতা একদম। সেই ক্ষেত্রে দেশীয় শিল্প মুখ থুবড়ে যাবে। ধন্যবাদ। আপনার বিরতির পর বিষয়টি নিয়ে আবারও আলোচনা করব। দর্শক, আরএফএল থ্রেড পাইপ প্লেটেড এডিশনের উপর যে বিরতি নিচ্ছি, ভ্যাট বিতর্ক চলতে থাকবে, আমাদের সঙ্গে থাকুন, শিগগিরই ফিরব। দেখছেন আরএফএল থ্রেড পাইপ প্লেট এডিশন, সঙ্গে আছে আমি শিপন হালদার, আমার সঙ্গে আছেন ডক্টর আলী আহমেদ, জাকির হোসেন এবং আবু মুতালেব। আবারও ডক্টর আলী আহমেদ আপনার কাছে আসবো। আবু মুতালেব বলছিলেন যে এই 15% করে ভ্যাট আরোপ করা হলে বড় ব্যবসায়ীদের থেকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বেশি ক্ষতির মুখে পড়বে, এবং সেক্ষেত্রে উনি একটা আশঙ্কার কথাও বলেছেন যে চায়না এবং পাশের দেশ ভারত থেকে যেভাবে আমরা অবৈধ পথে ব্যবসায়ীরা পণ্য সামগ্রী আনেন এবং ভ্যাট ফাঁকি দেওয়ার একটা প্রবণতা আমরা বিদ্যমান, এটি অব্যাহত থাকবে। আপনি কি মনে করেন? এটার ব্যাপারে একটা কথা আছে, এই যে 15% আমরা বলি, 15% ট্যাক্সের দুটো কথা আছে, একটা হলো ইম্প্যাক্ট আর একটা ইনসিডেন্স। ট্যাক্স যখন আরোপ করে যিনি ট্যাক্স দেন তার উপরে পরে ইংরেজিতে বলে ইম্প্যাক্ট, অভিঘাত, আর শেষ ফল গিয়া পরে ভোক্তার উপরে। 15% যিনি প্রথমে ট্যাক্স দেন, উৎপাদক ধরা যাক, তিনি 15% দিয়ে ওইটা দাম বাড়িয়ে বিক্রি করেন, কিন্তু ওটা শেষ পর্যন্ত তার 1% দেওয়া লাগে না। শেষ পর্যন্ত জিনিসটি যিনি ভোগ করবেন, খাবেন অথবা পরবেন, ব্যবহার করবেন, পুরো করটাই তিনি দিচ্ছেন সাধারণ মানুষের উপর। হ্যাঁ, সাধারণ বা যে মানুষই হোক। মূল্য সংযোজন কর মানেই হচ্ছে যেখানে যতটুকু মূল্য সংযোজিত হচ্ছে তার হার এখানে বলা হচ্ছে 15%। সেই অর্থে প্রথম ওই ভুল ধারণাটা কিন্তু ভাঙতে হবে যে আসলে ওইটা দিতে হয় না। এখানে আমার কাছে যখন জাকির হোসেন কথা বলেছে, স্নেহভাজন, আমি চিনি ওনাকেও খুব ভালো করে চিনি, যখন উনি কথা বলেন তখন অসম্ভব যৌক্তিক কথা বলেছে এবং আইনের এবং ব্যাখ্যা দিয়ে তখন মনে হচ্ছে যে ঠিকই তো। উনি যখন বলেন সেটাও সত্যি মনে হয়। আমার কাছে সবচেয়ে বড় মনে হয় সরকারের, কিংবা বিশেষভাবে বলবো জাতীয় রাজস্ব বোর্ডের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে এই যে জাকির হোসেন যে ব্যাখ্যা করলেন, এই ব্যাখ্যাটা কেন আমরা শিক্ষিত লোকেরাও সবাই বুঝি না, কেন এটা আমাদেরকে বলা হয়নি, কেন বোঝানো হয়নি। আমি বলবো না তারা বসেছিলেন, বুঝিয়েছেন। এই যে একটা কমিটির কথা বলা হলো, আমরা করেছি, আমরা আমি এটা যেটা চেষ্টা করেছি, আমি আগেও বলেছি, আমি ওখানে আমার নিজের কোনো ইচ্ছা চাপাইনি, দুই পক্ষকে মিলিয়ে একটা সমঝোতায় আনাবার চেষ্টা করেছি। ভালো, এটা যদি জাতীয় রাজস্ব বোর্ড মনে করেন, এবং যেটা করেন এখন বলছে যে সবগুলো গ্রহণীয় হবে না, তাহলে করে সাংঘাতিক বিকৃতি আসবে। কিন্তু তারপর থেকে জাতীয় রাজস্ব বোর্ড নিজেদের মধ্যে ফাইল চালাচালি করে ওটাকে তারা বাতিল ঘোষণা করে বসে থাকলো। কেন ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে যারা কর দিবেন তাদের সাথে কেন অনেকগুলো বৈঠক করা হলো না? কেন তাদেরকে বোঝানো হলো না যে এটা গ্রহণযোগ্য নয়? কই, সেটা তো আমরা চেষ্টা দেখিনি। আমি তো কমিটির সভাপতি ছিলাম, আমাকে অথবা কমিটির কাউকে ডাকা হয়নি। ব্যর্থতাটা তাহলে সরকার এই দায় কি এড়াতে পারেন? এখন বাজেট ঘোষিত হবে আগামী কালকে, এবং আমরা জানি আইন অনুসারে যে এটা আজকে রাত 12টা 1 মিনিট থেকে প্রযোজ্য হবে। এই যে এখন আমরা আলোচনা করছি, খুব ভীষণ একটা সমাধানও যদি এখন আমরা পেয়ে যাই, তাকে আর বাস্তবায়িত করা সম্ভব? কারণ ছাপা হয়ে গেছে, জাতীয় রাজস্ব বোর্ডে কাগজ এসে গেছে, ফরেন মিনিস্টার, কমার্স মিনিস্টার, কী বলে, ফিনান্স মিনিস্টার যাওয়ার জায়গা গেছে। এখন আর কি হবে? এখন আমরা কাঁদতে পারি কিংবা হাসতে পারি, কিন্তু দুধ যা পড়ার পড়ে গেছে। তো সময় মতো কেন করা হলো না? আমি সেই জন্য বলবো, কি হয়েছে বাজেটে আমি জানি না, আমি বাজেট তৈরির সাথে জড়িত না। যাই হয়ে থাকুক, সরকারকে সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে যে আমি প্রথমেই যেটা বললাম, এই আইনটি আমরা প্রয়োগ করছি প্রথম কারণে, ও 3.7% বলে যে ভ্যাট, সার্বিকভাবে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও 10.47%, অর্থাৎ 100 টাকা যদি হয় জিডিপি, তার 10 টাকা 47 পয়সা আমরা দিচ্ছি কর হিসেবে। নেপাল দিচ্ছে 15%।
ইন্ডিয়া দিচ্ছে 19%, পাকিস্তান দিচ্ছে 17%, ভুটান দিচ্ছে 20%, শ্রীলঙ্কা দিচ্ছে 20%। আমরা এই রিজন, আমি উন্নত দেশের কথা বলছি না, এই দেশের মধ্যে সমস্ত এই অঞ্চলের মধ্যেও সবচেয়ে কম কর দিই আমরা। কিন্তু আমরা বড় কথা বলি, আমরা রাস্তা চাই, আমরা ঘাট চাই, আমরা 6 লেনের রাস্তা চাই, বহু কিছু চাই। কর দিতে হবে না, সেটা আদায় করবে সরকার, সরকারকে সেটা আমাদের তৈরি থাকতে হবে। সরকারের প্রশাসনিকভাবে আরও মানুষকে কাছে নিয়ে বোঝাতে হবে। একটা বুঝতে হবে যে আমাদের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের মধ্যে বসে যে একটা সাইন দিয়ে যে সিদ্ধান্ত দিচ্ছি, যেটা এখন থেকে 30 বছর আগে করা হতো, সেটা এখন নেই। এখন ব্যবসায়ীরা উচ্চশিক্ষিত, ক্ষমতাশালী, অর্থশালী মালিক, এবং যে মাননীয় সংসদ আমাদের শাসন চালান, সেখানেও ব্যবসায়ীদের প্রতিনিধি সবচেয়ে বেশি। এই বাস্তবতাটা মনে রেখে জাতীয় রাজস্ব এবং সরকারকে এইটা মানুষকে তৈরি করতে হবে। কর দিতে হবে কিন্তু, কারণ আপনাকে আরও বেশি কর না দিলে জাতি চলবে না, এই জাতির উন্নতি হবে না, তাহলে দারিদ্র্যের মধ্যেই থাকতে হবে। আমরা চাই কিন্তু সবাই উন্নতি। আমার এইটাই সবচেয়ে বড় বক্তব্য সরকারের। আমার মনে হয় এই ক্ষুদ্রমুখে বলা ঠিক না, সবচেয়ে ব্যর্থতা হয়েছে, মানুষকে সঙ্গে নিতে পারেনি, গণতান্ত্রিক একটি সরকার নিতে পারেনি। এই বিষয়টি নিয়ে আমি জাকির হোসেন আপনার কাছে আসবো। সরকারের কি আসলেই ব্যর্থতা বা আপনাদের ব্যর্থতা যে সবার সঙ্গে বিষয়টি নিয়ে বারবার বসে ব্যবসায়ীদের সম্পৃক্ত করার এই যে প্রয়োজনীয়তার কথা আলী আহমেদ বললেন? ধন্যবাদ। আবার স্যার এনবিআর সদস্য ছিলেন, উনি জানেন যে এনবিআর সিদ্ধান্ত কিভাবে হয়, এনবিআর কতগুলো কমিটি আছে। স্যারকে আমি বিনয়ের সাথেই বলি, এই আইন প্রক্রিয়া তৈরির সময় আমাদের অর্থ উপদেষ্টার নেতৃত্বে বেশ বড় একটা কমিটি ছিল ব্যবসায়ী প্রতিনিধির সাথে। এই আইন যখন আমরা ড্রাফট শুরু করি প্রথম 2008 সালে, ওই প্রথম ড্রাফটটা যখন আমরা লিখি, তখন আপনার ব্যবসায়ী প্রতিনিধিরা ছিলেন, প্রতিটা অক্ষর অক্ষর লেখার সময় ব্যবসায়ী প্রতিনিধিরা ছিলেন। কখনো কখনো তাদের কিছু আপত্তি ছিল, সেগুলো মিট করেই আমরা এগিয়ে গিয়েছি। আমার মনে হয় না বাংলাদেশে বা পৃথিবীর কোনো দেশে এই একটা নতুন প্রক্রিয়ার সাথে যাওয়ার সময় এত ডিসকাশন হয়। আইনটা 2012-তে হওয়ার পরে 2016-তে কেন আমরা বাস্তবায়ন করছি? এর প্রধান কারণ হলো প্রস্তুত করা, এনবিআরকে প্রস্তুত করা, ব্যবসায়ী সমাজকে প্রস্তুত করা। এনবিআর আপনি জানেন যে ভিশন 2021 মানেই হলো ডিজিটাল বাংলাদেশ। আমরা আইন শুরু করার সময় প্রথমেই শর্ত ছিল যে যদি আমরা আইন করি নতুন করে, তাহলে অবশ্যই ডিজিটালি এটা ইমপ্লিমেন্ট করতে হবে। একটা ডিজিটাল এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমাদের এই সময়টা লেগেছে। এখন আমরা প্রস্তুত আছি, আমরা ডিজিটালি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো। একইভাবে ব্যবসায়ী সমাজকে প্রস্তুত করার প্রশ্ন ছিল। গত 2 বছরে আমরা এই পর্যন্ত প্রায় 245টা ওয়ার্কশপ করেছি ব্যবসায়ীদের নিয়ে। 1100 বড় ট্যাক্স পেয়ার, একদম টপ টু বড় বড় ট্যাক্স পেয়ার যারা, 1100 ট্যাক্স পেয়ারকে, 1100 প্রতিষ্ঠানকে আমরা অফিসে ডেকে, যেমন আজকেও একটা ট্রেনিং হয়েছে 30 জনের, একদিন কোনো ট্রেনিং 2 দিন ব্যাপী ট্রেনিং আমরা দিয়েছি, এবং এই ট্রেনিংটা চলছে। আগামীকালও একটা ওয়ার্কশপ আছে। ট্যাক্স পেয়ারদেরকে ডেকে আমাদের অফিসে নিয়ে আমরা ট্রেনিং দিচ্ছি হাতে নাতে। এখন যেমন আমরা সফটওয়্যারও দেখাচ্ছি। এর চেয়ে বেশি প্রস্তুতি আসলে খুব কঠিন। আলী আহমেদ স্যারের নেতৃত্বে যে টিমটা ছিল, ওই টিমের যে 7টা প্রপোজাল ছিল, আমাদের ব্যবসায়ী বন্ধু যেটা বলার চেষ্টা করেছেন, হ্যাঁ, ওইখানে কিন্তু আইনের মূল আইনে আপনার ট্যাক্স এক্সেমশন ছিল 24 লাখ টাকা। 24 লাখ টাকা পর্যন্ত যারা টার্নওভার থাকবে তাদেরকে ভ্যাট আইনের আওতায় আসবে না, আইনটা তাদের ক্ষেত্রে প্রযোজ্যই হবে না। 36 তখন 24 লাখ ছিল, আমরা 36 বলেছিলাম। স্যারদের কমিটি 36 লাখ প্রপোজ করেছিল, গভর্নমেন্ট সেটাকে 30 লাখ করে একটা অধ্যাদেশ দিয়ে, একটা আইন দিয়ে অলরেডি সংশোধন করেছে। ফলে এই কমিটির প্রপোজাল সরকার মানেননি বা আমলে নেননি, এটা আসলে ঠিক না। আমলে নিয়েছেন, হ্যাঁ, 7টাই হয়তো মেনে নেন নাই। 7টা মেনে নেওয়ার প্রধান কারণ ছিল এর মধ্যে কিছু প্রস্তাব ছিল যেটা করলে 91 আইন থেকে আর পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। আমরা যদি 91 আইনটাই রাখি, তাহলে 2012-তে আমরা এত আইন করলাম কেন? 2টা প্রপোজালের সারমর্ম ছিল আপনি 91 আইনটাকে পুনঃস্থাপন করেন 2012 আইনের নাম দিয়ে। সেটার জন্য তো আমরা এত কষ্ট করিনি। একটা আপনি জানেন যে আমাদের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি কত কম বাংলাদেশের। এর প্রধান কারণ হলো আমরা অ্যাকাউন্টিং মেনটেন করতে চাই না। বাংলাদেশে পেপ্যাল আসে না। আপনি amazon.com-এ গেলে দেখবেন যে
অ্যাকসেপ্ট বাংলাদেশ, পৃথিবীর সবাই ট্রানজ্যাক্ট করতে পারে, মালদ্বীপ ভুটান করতে পারে, বাংলাদেশকে অ্যালাউ করে না। এর প্রধান কারণ হলো আমাদের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির অভাব। এই ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি, এই আইন শুধু রেভিনিউ জেনারেট করবে না, এই আইন ট্যাক্সপেয়ারকে শুধু সার্ভিস দেবে না, এই আইন আমাদের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বাড়াবে। এটা ছিল মূল লক্ষ্য। ওই প্রপোজালগুলোর মধ্যে দুই একটা প্রপোজাল ছিল যেগুলো করলে আমাদের এই লক্ষ্যটা পূরণ হবে না। ফলে সরকারের পক্ষে এটা মানা আসলে সুইসাইড করার শামিল। আমি স্যার অনেক বিজ্ঞ লোক, স্যারের কাছ থেকে আমি বানান পর্যন্ত শিখি, অনেক বানান শিখেছি আইন করার সময়। আমি স্যারের সামনে বিনয়ের সাথেই বলছি, স্যারদের ওই প্রপোজালগুলো বিজ্ঞ প্রপোজাল ছিল না, হয়তো ছিল না, কিন্তু হয় ঠিক আছে, হতেই পারে। সেটা তাহলে আমাদেরকে এবং আরো বৃহত্তর পরিবারে নিয়ে বসা উচিত ছিল। আপনারা বলেছেন এই কারণে হয় না, এটা কিন্তু বসা হয়। এরপরে বসা হয়নি একেবারে ঠিক না, বসা হয়েছে, হয়েই সিদ্ধান্ত কিছু বাস্তবায়ন করা হয়েছে। সবাই বিপক্ষে কেন তাহলে? বিসিসি এর প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই কেন বিপক্ষে? তাহলে কি তারা বিট্রে করছে? আরো কিছু বিষয় আমাদের সংক্ষেপে, যে বিদ্যুৎ গ্যাসের এগুলোর প্রাইস বেড়ে যাবে, এই কথাগুলো আসলে একদমই মানে তথ্যভিত্তিক না। এখন বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ তৈরির সময় গ্যাস কিনে এবং তেল কিনে, তেল এবং গ্যাসের মধ্যে কিন্তু তারা ভ্যাট দিয়ে আসে, ওই ভ্যাটটা তারা ফেরত নেন না। যদি ওইটা ফেরত নেন এবং সরকার যদি অতিরিক্ত কোনো লাভ না করে, তাহলে এখন বিদ্যুতের যে প্রাইস আছে তার চেয়ে 4% প্রাইস কমে যাবে। নিশ্চয়ই ব্যবসায়ীদের সরকার তো ওয়েলফেয়ার দেখবে। ভ্যাটের জন্য ভ্যাট কমে যাওয়ার কারণে বিদ্যুতের প্রাইস 4% সরকার কমাইতে পারবে যদি এই করে। তার মানে হলো নতুন ভ্যাটে আপনার প্রাইস ইম্প্যাক্ট কমে যাবে। ধন্যবাদ আপনাকে। আবু মুতালেব, আপনি বা ব্যবসায়ীদের তরফ থেকে আপনি বলছিলেন যে এনবিআর ব্যবসায়ীদের সঙ্গে যে বারবার বসা, মাঠ পর্যায়ে গিয়ে সচেতন করার যে কাজটি উনি দাবি করলেন, জাকির হোসেন, যে ওনারা করেছেন, এখনও করছেন, এটি একটা অব্যাহত প্রক্রিয়া এবং একটি আইন করার সময় যে দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করে করা হয়, সবগুলো প্রক্রিয়া অনুসরণ করেই এনবিআর নতুন আইনটি করেছে এবং সেক্ষেত্রে আপনার অভিযোগ এবং ওনার বক্তব্য ঠিক মিলছে না। ওনার যে বক্তব্য দিয়েছেন, ওনার রাজসাক্ষী এখানে উপস্থিত রয়েছেন, উনি যেভাবে বলেছেন এরপর আমার বলার প্রেক্ষা রাখে না। একটা কথা মনে রাখতে হবে, 91 থেকে আজকের চিন্তা করেন, আজকের যে প্রজন্ম, আজকের যে বাজেট হতে যাচ্ছে, 91-এ আমরা কল্পনাও করতে পারিনি বাংলাদেশ এত স্বল্প সময়ের মধ্যে 3,40,000 কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে। এর সিংহভাগ কিন্তু এই ব্যবসারই যোগান দিয়ে গেছে। এখনও এই বাজেটের 85% কিন্তু আমাদেরই ব্যবসায়ীদের অনুদান। এইটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা কিন্তু প্রতিটি জায়গায় প্রতিকূল অবস্থার মধ্যে আছি। আপনি 91 থেকে আজকে পর্যন্ত যদি চিন্তা করেন, হ্যাঁ বিদ্যুৎ সাফিসিয়েন্ট হয়েছে, গ্যাস সাফিসিয়েন্ট হয়েছে, সেই ক্ষেত্রে দেশের ডেভেলপমেন্ট স্ট্রাকচারও অজস্রভাবে দাঁড়িয়েছে। আজকে বাংলাদেশ পদ্মা সেতু করতে যাচ্ছে, আজকে বাংলাদেশ ফ্লাইওভার অনেক হয়েছে, ইকোনমিক জোন হয়েছে। আজকে আমরা কোঅপারেশন না করলে তারা এই গেইন করতে পারতো না। আজকে দেখুন একটা জিনিস চিন্তা করে, এই যে জাকির হোসেন সাহেব বললেন যে এই বাজেটে এটা সম্ভব না, 7টা প্রপোজাল, এর মধ্যে আমরা সংকুচিত করে ব্যবসায়িক ফোরাম এই 7টাকে সমন্বয় করে 4টি মানার জন্য আমরা বলেছি। একটা হচ্ছে প্যাকেজ ভ্যাট, এটা উনি আজকে কিয়ামত পর্যন্ত থাকতে হবে, যত আইনি করুক ওনারা। আপনি ক্ষুদ্র মাঝারি শিল্প সেক্টর এই যে অনলাইন সিস্টেম বুঝতে আরও 20 বছর লাগবে, দেশ যত আধুনিক হোক না কেন। আজকে পৃথিবীর ভিয়েতনাম বলেন, ইউরোপিয়ান ইউনিয়নে বলেন, আমেরিকার মতো জায়গাতেও প্যাকেজ ভ্যাট সিস্টেম রয়েছে। আমরা কিন্তু তাদেরকে প্রপোজাল দিয়েছি। আমরা এই 4,000 টাকা দিয়ে শুরু করেছি 2008 সালে। আজকে সর্বনিম্ন পর্যায়ে 4,000 থেকে 14,000 টাকা হয়েছে। বিসিসিআই প্রস্তাব করেছে যে এটাকে 18,000 করা হোক, 4,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা কিন্তু এটা দ্বিমত করিনি। এরপর আমরা প্রপোজাল দিয়েছি এর আয়তনটাকে আপনারা বাড়ান। এই আয়তনটাকে বাড়ছে না কেন? আমি যদি পাল্টা প্রশ্ন করি, আমরা অ্যাসোসিয়েশন চেম্বারগুলো তাদেরকে কোঅপারেট করি, আপনারা যান, এই দিচ্ছে, উনি দিচ্ছেন, ওনাকে ধরেন। কিন্তু আজও পর্যন্ত যারা দেয় নাই তারা না দিয়ে আছেন, আর যারা দিচ্ছেন তারা শুধু দিয়েই যাচ্ছেন। এই যে বৈষম্যটা, এটা দেখার দায়িত্ব তাদের।
আজকে এনবিআর এর লোকবল বলেন, এনবিআর এর ফ্লাস্ট্রাকচার বলেন, আধুনিকতা বলেন, সব দিক থেকে ফার্স্ট। আমাদের সাথে তাদের পার্টনারশিপ রিলেশনটা হয়েছে ডে বাই ডে। বিসিসিআই থেকে ট্রেড অ্যাসোসিয়েশনগুলো, চেম্বারগুলো ডে বাই ডে সম্পর্ক কিন্তু বেড়ে যাচ্ছে আমাদের। আজকে একই জায়গায় আমরা কথা বলছি। এই জিনিসগুলো কিন্তু আমরা প্রিপেয়ার। আপনারা আসেন, উনি যে কথা বলেছেন আইনের যত চেঞ্জই আনুক, যেমন আমরা চ্যাপ্টার বলেছি ক্ষুদ্র ও কুটির শিল্পে যেভাবেই যান, আমরা প্রপোজাল দিয়েছি 36 লাখ টাকা থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত যাদের টার্নওভার আছে তাদেরকে 3% ট্যাক্স আপনারা আদায় করেন। ইটস পসিবল। এত কিছু এই নতুন আইনে এটা কিন্তু এইটা কিন্তু ভাইবল না, এটা কঠিন কিছু না। এটা করলে তারাও রাজস্ব পাবে, আমরাও একটা নিশ্চিন্তে ব্যবসা করতে পারি। আমরা থার্ড প্রপোজাল দিয়েছি ক্ষুদ্র মাঝারি শিল্প ও সকল সেবা খাতে উৎপাদন কর রিয়াত গ্রহণে অসামর্থ্য ব্যক্তির করযোগ্য পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে আমরা মূল্য সংযোজন কর 26.67 হিসাব গণনা করে তার উপর 15% অর্থাৎ সরবরাহ মূল্যের উপর 4% হারে মূসক পরিশোধের বিধান করা। এটা পসিবল। এতে হবে কি, ট্রান্সপারেন্সি আসবে, সততা আসবে, স্বচ্ছতা আসবে। এই জিনিসগুলো তারপর আমরা বলেছি যে ব্যবসায়িক পর্যায়ে যারা এই তালিকাভুক্ত ইসিআর পোস্ট ব্যবহার করছে, নির্ধারিত মূল্য পূর্ণ বিক্রয় করে থাকে, তারা টার্নওভার পরিমাণ নির্বিশেষ মূল্য সংযোজন কর 13.33% হিসাব গণনা করে তার উপর 15% অর্থাৎ সরবরাহ মূল্যের উপর 2% হারে টার্নওভার কর পরিশোধের বিধান করা। এই জিনিসগুলো তো অত্যন্ত যুক্তিসঙ্গত। 7টা কথা উনি বলেছেন, উনি আসার আগে বলেছেন 5টা সম্ভব, আমি 4টার কথা বলেছি। এই 4টা যদি মেনে নেন, যে 2টার বিষয় আছে, 2টার বিষয় আমি যাইনি। আমি কিন্তু উনি যে 2টার কথা বলেছেন, 2টা নিলে সব নড়চড় হয়ে যাবে, আমি ওইদিকে গেলাম না। আপনি 4টা মেনে নেন, এই আইনটা সবার জন্য গ্রহণযোগ্য হবে। আজকে একটা জিনিস দেখেন, যেখানে দেশের মাননীয় বাণিজ্য মন্ত্রী, ওনার নাম কিন্তু ব্যবসায়ীদের পার্স উনি ভালো বুঝেন, উনি পলিটিক্যাল লোক, উনিও চাবে যে গভর্নমেন্টের পক্ষে উনি থাকবেন, কিন্তু আজকে কিন্তু তিনি বেরিয়ে এসেছেন। তিনি এসে কিন্তু আলী আহমদ স্যাররা যে প্রপোজালটা দিয়েছেন তার পক্ষে উনি কথা বলছেন, প্যাকেজের পক্ষে উনি কথা বলছেন। আজকে শিল্পমন্ত্রী ক্ষুদ্র শিল্পকে বাঁচাবার জন্য উনি পক্ষে কথা বলছেন। ওনাদের সাথে আমাদের বারংবার মিটিং হয়েছে, সর্বশেষ মিটিং হয়েছে আমাদের এক্স প্রেসিডেন্ট সালমান এফ রহমান, আজাদ ভাই, আলী আহমদ সাহেব, কাজী আকরাম সাহেব, আনিসুল হক সাহেব, আমাদের বর্তমান প্রেসিডেন্ট, আমরা সেখানে উপস্থিত ছিলাম, স্যার উপস্থিত ছিলেন, উনি উপস্থিত ছিলেন। একটা বিরতিতে যেতে হবে, একটু যদি সংক্ষেপে শেষ করেন। এই কথাটা আমার নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা বিরতির পরেই ওনাকে দিয়ে আবার শুরু হয়। দর্শক, আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনের পর্যায়ে আরেকটি বিরতি নিচ্ছি, ফিরবো শিগগিরই, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন, সঙ্গে আছে আমি শিপন হালদার, আমার সঙ্গে আছেন ডক্টর আলী আহমেদ, জাকির হোসেন এবং আবু মুতালেব। ভ্যাট বিতর্ক চলছে, বিতর্কের মাঝখানেই দর্শক বিরতি নিয়েছিলাম এবং আবারও আবু মুতালেব, আপনার কাছে আপনি 4টি সুপারিশের কথা বলছিলেন যেটি এনবিআর মেনে এখনও নেয়নি, আপনার অভিযোগ, এই বিষয়টি যদি শেষ করেন। হ্যাঁ, যে কথাটা আমি বলছিলাম, তো এই যে লাস্ট মিটিং আমরা করলাম এনবিআর এর সাথে, বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী এবং আমাদের বিসিসির এক্স প্রেসিডেন্ট দ্বয়, বর্তমান কমিটির যারা এই কমিটিতে আছেন, আলী আহমদ স্যারও ছিলেন। তো আমরা সেখানটায় কিন্তু সমস্ত কিছু বোঝাতে সক্ষম হয়েছে এবং এখানে জাকির হোসেন সাহেব ছিলেন, এনবিআর চেয়ারম্যান মহোদয় ছিলেন, মশিউর রহমান সাহেব ছিলেন, তারা কিন্তু পরাস্ত হয়েছিলেন এবং মাননীয় অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী আমাদের পক্ষে স্ট্যান্ড নিয়েছেন এবং সেইখানে কিন্তু অর্থমন্ত্রী নিশ্চুপ ছিলেন দীর্ঘ 10-15 মিনিট। আমরা তাকে প্রেশার ক্রিয়েট করেছে, আপনি 7টি দাবির ম্যাক্সিমাম যেগুলো পসিবল মেনে নিন। ওখান থেকে উনি একটা দাবি মেনেছেন, যেটা উনি বলেছেন যে একটি দাবি 30 লক্ষ টাকা পর্যন্ত ছাড় দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, এই 30 লক্ষ, একটা পানের দোকানও 10,000 টাকা প্রতিদিন সেল করে, 10,000 টাকা সেল করে সে কত টাকা লাভ করে? যারা ব্যবসা করে তারা জানে। আজকে এইটা একটা ফাঁক থেকে যায়। এই 30 লক্ষ টাকা থাকলে পরে এখন কর্মকর্তা গিয়ে বলবেন তোমার বিজনেস 30 লক্ষ টাকা না, তোমার 60 লক্ষ টাকা।
এই দেন দরবার করবে কে? এই জন্য আমরা বলেছি এইটাকে না করে সরাসরি ক্ষুদ্র মাঝারি যারা রিটেলের ব্যবসা করে এদেরকে প্যাকেজে নিয়ে আসেন, আয়তনটাকে বাড়ান, ট্যাক্সটা কিছু বাড়িয়ে দেন, 18,000টা 14,000 টাকার জায়গায় 8,000 টাকা করেন, অ্যাকসেপ্টেবল, আমরা এটাকে সার্ভাইভ করে নিয়ে যাব। এবং ক্ষুদ্র কুটির শিল্পের ব্যাপারে যে কথাগুলো বলেছি সবগুলো যুক্তিসঙ্গত। এটার ব্যাপারে দেশের বাণিজ্য মন্ত্রী, ইকোনমিক্স, সাধারণ মানুষ, মিডিয়া সবাই পক্ষে, কিন্তু একমাত্র এনবিআর এর ওনারাও পক্ষে। ওনাদের সর্বোচ্চ একটা রেকর্ড বলি, ওনার সামনেই বলি, যে গত 1 মাস আগে এই অর্থমন্ত্রীর কাছে পরিস্থিতি পত্র পাঠিয়েছিলেন, সেখানে তারা উল্লেখ করেছেন এই নতুন আইন ইমপ্লিমেন্ট করতে গেলে 6টি চ্যালেঞ্জের মুখোমুখি হব। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে প্রজ্ঞাপনের মাধ্যমে যে এই প্যাকেজ এই ভ্যাটের যে অব্যাহতিটা ছিল এইটা বাধা হয়ে দাঁড়াবে। দ্বিতীয়, ট্যারিফ ভ্যালুর উপর যে একটা ট্যাক্স ইমপ্লিমেন্ট হতো এটা বাধাগ্রস্ত হবে। সংকুচিত মূল্য ভিত্তির উপর যে ট্যাক্সটা হতো এটা থাকছে না, এটা বাধাগ্রস্ত হবে। প্যাকেজ ভ্যাট থাকছে না, বাধাগ্রস্ত হবে। সম্পর্ক শুল্কটা এটা এই আইনে বলবৎ থাকছে না, এটা বাধাগ্রস্ত হবে। এটা তাদের লিখা, পত্রপত্রিকা এসছে, আমরা দেখেছি, প্রথম আলো পত্রিকায় দেখেছি, যুগান্তরে দেখেছি। আজকে ওনাদেরই যদি এই চ্যালেঞ্জ ফেস করতে হয় তাহলে সাধারণ ব্যবসায়ী এবং ভোক্তারা কি করবে? নাম্বার 1 প্রশ্ন। এখন আমার যে বিষয়টা আজকে সবাই বোধগম্য, মশিউর রহমান সাহেব প্রথম একটু সংক্ষেপ করতে হবে। মশিউর রহমান সাহেব প্রথম একটু এদিক সেদিক ছিল, এখন তিনি আলিয়ামা স্যারের সাথে আমাদের সাথে কাঁধ মিলিয়েছে। অনলি ওয়ান ম্যান, ওনাদেরই ব্যারিস্টার জাহাঙ্গীর সাহেব, উনি এইটাকে এত জোর দিচ্ছেন এবং আইএমএফ এর এজেন্টকে, আইএমএফআই এই দেশের বাজেট নিয়ন্ত্রণ করবে, ভালো কথা, কিন্তু ব্যবসায়ীদেরকে মেরে তো না। দেশ স্বাধীন হয়েছে সাধারণ মানুষের জন্য। এই দেশের অর্থনীতি নির্ভর করছে 3.5 কোটি ব্যবসায়ীর উপর নির্ভর করছেন। এর মধ্যে সবচেয়ে বড় ভাগ হচ্ছে কৃষিক্ষেত্রে যারা মেহনত করছে এবং ক্ষুদ্র মাঝারি শিল্প সেক্টর। আজকে তাদেরকে বঞ্চিত করে আপনি আইএমএফ এর কথা বাস্তবায়ন করবেন, এটা তো হতে পারে এই না। প্রসঙ্গটি নিয়েই আমি গণতান্ত্রিক জাকির হোসেন আপনার কাছে আসি। আসলে কি আইএমএফ বিষয়টি নিয়ন্ত্রণ করছে? আমার জানা মতে সম্ভবত না। এটা আমাদের প্রয়োজন, এই জিনিসটা আমাদের হওয়া প্রয়োজন। আমরা 91 সালে ভ্যাট শুরু করেছি, ওই সময় আমাদেরকে এবং ভিয়েতনামকে এমার্জিং টাইগার বলা হতো। 2 বছর আগে আমার ভিয়েতনামে যাওয়ার সুযোগ হয়েছিল। এখন যদি আমরা যাই তো ভিয়েতনামে গেলে আপনার মনে হবে, হ্যানয়তে যদি যান, আমি হোসিমন বাদ দিলাম, হ্যানয়তে গেলে মনে হবে হ্যানয় পর্যন্ত পৌঁছতে আপনার আরও 200 বছর কাজ করতে হবে, ঢাকার যদি আপনি বসবাস করেন। এইটা দেশের জন্য প্রয়োজন। এখন মোতালেব ভাই যেটা বললেন যে এখানে জয় পরাজয়ের কিছু নেই, গণতান্ত্রিক সরকার, এই সরকার গণতান্ত্রিক সরকার, ব্যবসায়ীদের গুরুত্ব সরকার বুঝেন। আমার ধারণা ব্যবসায়ীদেরকে আস্থায় না নিয়ে এত বড় একটা চেঞ্জ করা সম্ভব না, ম্যাক্রো ইকোনমিক চেঞ্জ। ফলে সরকার এটা বিবেচনা করবে বা সরকার মতন পলিটিক্যাল ডিসিশন নেবে। আমার ধারণা ব্যবসায়ীদের আস্থায় না নিয়ে কাজটা করার কোনো যুক্তি নাই। আর ব্যক্তিগতভাবে আমরা কারোর নাম না বলি, এটা আসলে সরকারি সিদ্ধান্ত। এখন পর্যন্ত সরকার যে সিদ্ধান্ত আছে, সরকারি কর্মকর্তা হিসেবে আমরা যা সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করি, সরকারের কাজ করি, উই আর দ্য ওয়ার্কার। সো কোনো ব্যক্তি বিশেষ এটার সাথে সংশ্লিষ্ট না। আর আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক সরকারকে বুদ্ধি দেয়, সরকারকে সাজেশন দেয়। আর সবচেয়ে বড় বিষয় হলো এই জিনিসটা আমাদের জন্য প্রয়োজন, এটা বাংলাদেশের প্রয়োজন। আমি আপনাদের অবগতির জন্য এবং জনগণের অবগতির জন্য জানাই যে আমরা যে এখন প্যাকেজ বেট আদায় করি, 2012 সালের একটা হিসাব মতো আমরা 12 কোটি টাকা আদায় করি এবং এই 12 কোটি টাকা আদায় করতে আমাদের প্রশাসনিক খরচ হয় 60 কোটি টাকা। এই জন্যই সরকার 30 লাখ টাকা পর্যন্ত ভ্যাটকে মাফ করে দিয়েছে, যাতে ওই ছোট ছোট দোকানগুলোতে যেতে না হয়। মাত্র 9 লাখ টাকা যদি কারো টার্নওভার থাকে তাহলে সে এখন প্যাকেজ ভ্যাট দেয়, সর্বোচ্চ যেটা 14,000। এটা 10% এডিশন ধরলে 9,93,000 টাকা আপনার টার্নওভার হয়। সরকার এটাকে 30 লাখ পর্যন্ত মাফ করে দিয়েছে, যাতে আমার 12 কোটি টাকা আদায় করার জন্য 60 কোটি টাকা ইনভেস্ট না করতে হয়। তো এই বিষয়গুলো আসলে আপনার কি মনে হয় যে আপনি যেটি বললেন যে এই সরকার ব্যবসায়ী বান্ধব এবং অবশ্যই ব্যবসায়ীদের বিষয়টি বিবেচনা করবেন, তার মানে এটি কি আরও 1 বছর পিছাতে পারে বলে আপনারা ধারণা করছেন?
পলিটিক্যাল গভর্নমেন্টের পলিটিক্যাল ডিসিশন, আমরা পলিটিক্যাল ডিসিশন বাস্তবায়ন করি। ফলে আজকে আর কিছুক্ষণ পরেই হয়তো আমরা আজকে পৌঁছে গেছি 2 তারিখে চলে আসছি, 2 তারিখ আজকেই বাজেট হচ্ছে, ভার্চুয়ালি যে 12 তারিখ থেকে বাজেট বাস্তবায়ন হয়ে গিয়েছে। যদিও মন্ত্রী মহোদয় হয়তো 5টার সময় উপস্থাপন করবেন, কিন্তু বাজেট বাস্তবায়ন শুরু হয়ে গেছে রাত 12টা থেকে। ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর আশা করি দর্শক এবং আমরা পেয়েছি। ডক্টর আলী আহমেদ, আমাদের সময় খুবই কম, আমি বুঝতে পেরেছি। আমরা দুই দিকের বক্তব্যই তো শুনলাম। আমার একটা সুবিধা আছে, এককালে সরকারি কর্মচারী থাকলেও এখন আর নেই, সরকারের সাথে কিছুটা জড়িত আছি বিভিন্নভাবে। জাকির হোসেন আমার স্নেহভাজন এবং উনি কথার মধ্যে পার্থক্য আছে, কিন্তু কোনো সংঘাত আমি দেখি না। এখন যেটা বলেছে যে 2 তারিখ শুরু হয়ে গেছে, আমার মনে হয় এখন সরকারের যে অবস্থা এখন আছেন, মানে তাদের এটার জন্য প্রস্তুতি, এটা বাস্তবায়ন করতে, আমার ধারণা জাকির হোসেন আরও ভালো বলতে পারে, সে পর্যায়ে সম্ভবত নেই। সম্ভবত মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ পুরো সরকারই চিন্তা করেছেন, যে কথা আমরা বারবার বলছি, যে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে এগোতে হবে। কিন্তু এগোতে হবে এই কথাও সত্যি। আমি যেটা প্রথমেই বলেছি, আমাদের কর যেটা দেই জাতীয় আয়ের, এটা কিছুই না, বাড়াতে হবেই। তবে ভুল হোক, পদ্ধতিগতভাবে ভুল হোক, কোথাও আমাদের ব্যর্থতা হয়ে থাকুক, বিচ্যুত হয়ে থাকুক, ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে এগোতে হবে কর দেওয়ার দিকেই। আইনগত যে সব বাধা বিপত্তির কথা ওনারা বলেন, আমিও শুনেছি, আমিও সেগুলো বলেছি অর্থমন্ত্রী মহোদয়কে, সেইটা বোঝাতে হবে, দেখাতে হবে, তারপরে ওনারা কি দেশকে ভালোবাসেন না? দেশ তো ওনাদেরও। ওনারা যখন ওই ভিয়েতনাম যান, সিঙ্গাপুর যান, ব্যাংকক যান, আমাদের চেয়ে ওনারা অনেক বেশি যান, আমরা তো যাই না। ওনারাই বোধহয় লজ্জা সবচেয়ে বেশি পান যে আমার দেশ কেন এরকম হয় না। ওনাদেরও আছে, সেটা সরকারও বিশ্বাস করে। ওনাদের সবাইকে সঙ্গে নিয়ে ওই নতুন আইন যেভাবে করা হয়েছে তাও যদি করতে হয়, আমি মনে করি আরও পরিষ্কার বোঝা এবং ছোট ছোট বিতর্ক হোক, তাদেরকে কথা বলতে দেওয়া হোক, তারা বলুক এবং তাদেরকে বোঝানোর চেষ্টা হোক। তারপরে একদিকে আমরা আসব। আমাদের জাতিগতভাবে বিতর্ক খুব খারাপ কিছু না, বিতর্ক হোক, তারপরে এটি গণতন্ত্রের নিয়ম, বিতর্ক করে তারপরে আমরা একটা সিদ্ধান্তে আসব। তবে কর এখন আমরা যা দেই সে কিন্তু লজ্জাজনকভাবে কম, সার্বিকভাবে, আমি হারের কথা বলছি না, সেখান থেকে উঠতেই হবে। সেটা হার যেমন পরিবর্তন করতে হবে, তেমনি আমাদের প্রশাসনিক ক্ষমতাও বাড়াতে হবে, রিচ বাড়াতে হবে। আজকে আমরা প্রত্যক্ষ কর, যেটা আয়কর কিংবা ইভেন ভ্যাটও আদায় করি শুধু ঢাকা, চিটাগং, কয়েকটি বড় বড় শহরে। ওই গাঁও গ্রামে অনেক জায়গা আছে তাদের কর দেওয়ার কথা, সেখানে তো আমরা পৌঁছতে পারিনি এখনও। সরকার এই 40 বছর হয়ে গেল, তো আমরা কি করেছি সেখানে পৌঁছার জন্য? আমরা তো কিছু করিনি। সরকারকে সেদিকেও খেয়াল করতে হবে। আমি মনে করি কর আমাদের বেশি দিতে হবে, কিন্তু জনসাধারণকে সঙ্গে নিয়ে, ব্যবসায়ী সম্প্রদায়কে সঙ্গে নিয়ে, তাদেরকে বুঝিয়ে, তারা শিক্ষিত লোক, এখনকার ব্যবসায়ী কিন্তু আগের মতো নেই, তারা উচ্চ শিক্ষিত লোক, তারা অভিজ্ঞ লোক, তারা পৃথিবী দেখেন, আইনকানুন বুঝিয়ে তাদের সঙ্গে নিয়ে এগোতে হবে। এটা সবচেয়ে বড় কথা। এই যে একটা ধারণা তৈরি হয়েছে IMF এটা করছে, এটা খুব খারাপ অবস্থা। IMF তারা বলেছিল, কিন্তু জাকির হোসেন যেটা বলেছে, আমাদের স্বার্থেই আমাদের প্রয়োজন করের, এটা আমাদের রিফরমেশন যেটাকে বলে, আমাদের পরিবর্তন আনতে হবে, কিন্তু কিভাবে, কতখানি সহনীয় হবে সেটা বুঝিয়ে সুঝিয়ে এগোতে হবে। ধন্যবাদ ডক্টর আলী আহমেদ, জাকির হোসেন এবং আবু মুতালেব, 3 জন কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভ্যাট নিয়ে এতক্ষণ বিতর্ক শুনলেন, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। RFL থ্রেড পাইপ লেট এডিশন আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হয় সকাল 9টায়, দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।